বিদ্যুৎ ঝলকে সমস্ত বৈঠকখানাটা উদ্ভাসিত হয়ে উঠল। সেই সাথেই এলোমেলো বাতাসের সঙ্গে সঙ্গে ধেয়ে এলো বৃষ্টির ছাট। এমন বৃষ্টির ছাটের অর্থই হলো গিয়ে খুব শীঘ্রই কলকাতা ভাসবে। এই অনুমান দেখেই করে নেওয়া যায়। প্রবল দুর্যোগপূর্ণ সন্ধ্যার বশবর্তী হয়ে কলকাতা মহানগরী ডুবে গেছিল বিদ্যুৎবিহীন অন্ধকার সমুদ্রে। পথে ঘাটে এলেই হাঁটু জল, তারপর আবার মানুষজনের বালাই নেই, শুনশান পরিবেশ সর্বত্র বিদ্যমান। আর কেই বা এত সন্ধ্যার মধ্যে রাস্তায় বেরিয়ে নিজেকে বিপদে ফেলে দেবে? হুস হুস করে মূল সড়ক দিয়ে যেইভাবে একের পর এক গাড়ি চলে যাচ্ছে, তাতে অসাবধান হলেই বিপদ। আর অপঘাতে মৃত্যু হলে তারানাথের কাছে শুনেছি যে গতি হয় না। এই কথাটা বোধ হয় আপামর বাঙালি জানেন, তাই ওই অপমৃত্যুর পথ অবলম্বন করে না সচরাচর। এইসব মনে করতে করতে আর কিছুটা গল্প করতে করতে আমি আর কিশোরী অতি সন্তর্পণে পার হচ্ছিলাম সামনের রাস্তা। এই প্রান্ত থেকে অপর প্রান্তের দিকেই হচ্ছে মঠ লেনে ঢোকার মুখ। তাই এই স্থানটা ধূসর সন্ধ্যার ঘোর লাগা অন্ধকারের ক্ষীণ আলো দেখে এগোতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। মাসটা শ্রাবণ, তাই মনের মধ্যে একটা একঘেয়েমি আর অনবরত মেঘলা আকাশের মতোই এক প্রকারের গ্লানি আমাদের মনে রেখাপাত করে। সেই গ্লানির ভাব কাটিয়ে উঠতেই ছুটি ছাটার দিনগুলো কিংবা সপ্তাহের ভিতরের কাজের ফাঁকে ঘণ্টা দুয়ের অবসর পেয়ে তারানাথের কাছে গিয়ে নিজেদের চাঙ্গা করে তুলি। ওনার কাছে এর আগে অনেকবারই যেতে হয়েছে। শুধুই যে ধর্মের স্পৃহা, সেই জিনিসটা কিন্তু একেবারেই নয়। ধর্মকর্ম করার ব্যাপারে আমরা যথেষ্ট উদাসীন। আমরা কেবল ওনার মুখের অলৌকিক উপাখ্যান শুনতে আর ওই দিন কুটিরে পদার্পণ করে যে শান্তি আর নিজস্বতা অনুভব করি, সেইখান থেকে আমাদের যাওয়ার ইচ্ছেটা অনেক গুণ বেড়ে গেছে। উনি হচ্ছেন বয়স জ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তি, অনেক অভিজ্ঞতা ওনার কাছেই আছে। উনি শুধু যে নিজের অভিজ্ঞতার কথা বলেই আমাদের কিংবা ওনার আপামর অনুরাগীদের মোহিত করে দিতেন সেটা নয়। উনি মাঝে মধ্যে তন্ত্র বিষয়ে এমন এমন অনেক জ্ঞান প্রদান করতেন যা আমরা ওনার কাছে না এলে জানতেই পারতাম না। আমাদের মধ্যেকার অজানার অন্ধকার দূর করেন উনি সুন্দর ব্যাখ্যা দিয়ে। উনি প্রায় বলেন, মানুষ তন্ত্র বলতে শুধু ক্ষতির দিককেই দেখে। একজন অপরজনের ক্ষতি করে ফেললো, কিন্তু সেইটা নয় হে। অনেক কিছুই জানা নেই মানুষদের। ক্ষতি করার শক্তি নিয়ে যারা চর্চা করে, অর্থাৎ নিম্নবিত্ত তন্ত্রের কথাই বলছি, তাদের বেশি দিন এই পৃথিবীর মুখ দেখতে হয় না। আত্মরক্ষার বর্মে সামান্যটুকু ছেদ পেয়েই ওই অপশক্তি সত্ত্বাধিকারী ভয়ঙ্কর জীবরা তাদের হত্যা করে। এসব হচ্ছে যাকে বলে ওই আগুন নিয়ে খেলা। কিন্তু আমার প্রকৃত অভিজ্ঞতা হয়েছে বিভূতি। তন্ত্রের প্রয়োগে তুমি মানুষকে আরোগ্য দান করতে পারো। তন্ত্রের ক্রিয়াকলাপে এমনটা উল্লেখ আছে। ধরো কারুর শক্ত অসুখ হয়েছে, তুমি সেই সময় যদি এসে উপস্থিত হও, তাহলে তার কর্তব্য হলো দশম মহাবিদ্যার প্রথম দেবী মা কালীর শরণাপন্ন হওয়া। সাধক রোগীকে দেখেই বুঝে ফেলেন এবং মায়ের অভিষেকের জল কষাকুষিতে নিয়ে বিশেষ মন্ত্র পড়ে যখন রোগীকে খাইয়ে দেয় আর মায়ের চরণের ফুল ওই রোগীর সর্বাঙ্গে ছুঁইয়ে দেয়, তার কিছু ঘন্টা পরেই ওই রোগী মায়ের কৃপায় আরোগ্য লাভ করে বলেই বাহুল্য। আপনি নিজে দেখেছেন ঠাকুরমশাই? স্বচক্ষে দেখা। আমার তখন কাঁচা বয়স। গায়ের মন্দিরে আশ্রয় নিয়েছিলাম। তখনই এমনটা একবার নয় বহুবার হতে দেখেছি, এটাই বলা বাহুল্য। বুঝেছো? শেষের কথাগুলোর মধ্যে কিন্তু তারানাথের একটু বিরক্তি ভাব মিশেছিল। তাতে কি, উনি যতই এমন বলুন না কেন, কিন্তু কট্টর নাস্তিকের দলে আমরা সেই শুনে আমাদের হাসি পেত। আর কিছু তন্ত্র বিষয়ক কথা বললেই কিশোরী তো রসিকতা করে বলেই ফেলতো, ঠাকুর মশাই, এইগুলো তো আদেও বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আর তত্ত্ব কথা রাখুন, বরং এই নিয়ে একটা গল্প হয়ে যাক। ওই গল্পের মাধ্যমেই আমাদের শিক্ষাটাও হয়ে যাবে, আর এই সন্ধ্যাগুলো একেবারে জমাটি হবে। তোমাদের কাছে মনে হতে পারে যে অবিশ্বাস্য, কিন্তু আমার কাছে এইগুলো গভীর মূল্য রাখে। আর তোমাদের মোটেই কোনো কঠিনভাবে বলছি না কিছু। গল্প ছলেই তোমাদের এইসব বলতে হবে সেইটা বুঝেছি। দাও একটা পাসিং শো নিয়ে দাও, তারপর শুরু করছি।
আমরা উৎসাহিত হয়ে ওনার কাছে বাড়িয়ে ধরতাম গোটা প্যাকেট বন্দি সিগারেট। ওই সিগারেট খাওয়ার সঙ্গে সঙ্গেই উনি আমাদের শোনাতে শুরু করতেন অলৌকিক গল্প। আজকে অবশ্য সন্ধ্যার দিকে আসেন। আমরা যখন ওনার চৌকাঠের বাইরে পা রেখেছি তখন বেলা 12টা কাটায়। কিন্তু মনে হওয়ার জন্যে ওই সেই রৌদ্রোজ্জ্বল আকাশ, যেন মেঘ এসে সব গ্রাস করেছে। আর ওই সময় আমাদের কানের পর্দা খান খান করে আগ্নেয় কোণে পড়ল। আর সেই সঙ্গেই শুরু হয়ে গেল লাগাম ছাড়া ছন্ন ছাড়া বৃষ্টি। বৃষ্টির বহর দেখে মনে হচ্ছে তার গতি বেড়েছে, আর সেই সাথেই ঘন্টা দুই এইখানে বন্দি হতেই হচ্ছে। তাতে কি, আমরা যেই উদ্দেশ্য সাধনের জন্য এসেছি সেইটা সাধিত হলেই আমরা সারাক্ষণ থাকতে রাজি বই কি। আমি কিশোরীর পানে ওই ইশারায় তাকালাম। সে দেখি নিজের খদ্দরের পাঞ্জাবিতে একবার হাত বুলিয়ে মৃদু হাসে আমাকে বুঝিয়ে দিল, নিশ্চিন্তে থাকো, সিগারেট আছে 2 বাক্স। হেসে প্রত্যুত্তর দিয়ে আমি প্রবেশ করলাম। বলাই বাহুল্য, তারানাথ নিজের গৃহে বসেই সমস্ত কাজকর্ম করছিল, আর আমরা উভয় এসে উপস্থিত হয়েছিলাম সেইটা উনি নিজের কাজে এতই মগ্ন ছিলেন যে লক্ষ্যই করেননি। নির্বিকার মনেই নিজের কাজ করতে করতে তারানাথ নিজের কলকেটা ডান হাতে রেখে সেবন করছিলেন। আমি তাই দেখে গলা ঝাড়া দিলাম। অত ধৈর্য আমাদের নেই যে ধ্যানমগ্ন ঋষির অনির্দিষ্ট কালের সাধনা ভঙ্গের প্রতীক্ষা করি। শব্দ শুনে তারানাথ চাইল আমার পানে, আর আমাদের দেখে উনি মুখে হাসি ফুটিয়ে বাইরের দিকে চাইলেন। সদর দরজা বৈঠকখানা লাগোয়া। বাইরে থেকে আসা এলোমেলো বাতাসের ঝাপটায় কুপিটা যথারীতি কেঁপে কেঁপে উঠছিল। আমরা প্রবেশ করতেই তারানাথ বলল, সেই এলে। আজ এমন ঝড় বাদলার দিনে তোমাদের প্রত্যাশাই করেছিলাম। মনের মধ্যে অনেক দিনের স্মৃতি জমা ছিল। ওইটে আজকের বৃষ্টি স্নাত দিনে যদি কাউকে না বলতাম তবে মনের মধ্যে আক্ষেপ থেকে যেত, আর তোমরাও আমার ওই অভিজ্ঞতার কাহিনী থেকে বঞ্চিত হতে। ওই যে বলে না যে বৃষ্টির কোষ গল্পের জুড়ি মেলা ভার। আচ্ছা, চা খাবে? কিশোরী বলল, গল্প শুনবো বলেই না এসেছি। আপনার মুখের গল্প আর চা হলে মন্দ হয় না। আপনি শুরু করবেন তার আগে গরম চায়ে গলা ভিজিয়ে নিলে মন্দ হয় না, কি বলো বিভূতি? প্রস্তাব যেহেতু মন্দ নয় তাই মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। বলাই বাহুল্য, আমার মনেও আজকের মেজাজটা বেশ ভালোই রেখাপাত করেছে। এমন বৃষ্টি তো আর সর্বদা হয় না। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে আমরা 2 বন্ধু অলৌকিক গল্প শুনি। শহরের মৃদু যানজটের আওয়াজ আসছিল। ঘড়ির কাঁটাটা টিকটিক করে শব্দ করে নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল বলাই যায়। আমিও গুণমুগ্ধভাবেই তারানাথের গল্প শোনার মেজাজ নিয়ে প্রস্তুত ছিলাম। তারানাথ উঠে ভিতরে গিয়ে চারিকে বলে দিল চায়ের ফরমাস। তারপর নড়বড়ে তক্তপোষের ওপর বসে একটা তৃপ্তিদায়ক দীর্ঘশ্বাস ছেড়েই বলল, এই বৃষ্টি দেখলে পুরনো দিনের কথাগুলো বেশ মনে পড়ে। তোমরা তো জানোই আমি গাঁয়ের মানুষ। আমাদের গাঁয়ে যখন বৃষ্টি হতো, ঝমঝম করে নদী খালবিল ভাসিয়ে, তখন আমরা সকলেই বারান্দায় বসে বসে ওই বৃষ্টির বহর দেখতাম। জেলে পাড়ার লোকেরা ওই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই উত্তাল নদীর ওপর নৌকার ওপর ভাসতে ভাসতে নদীর জলে জাল ফেলে বেশ টাটকা মাছ নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করত। কত এমন শ্রাবণ বর্ষার দিনে আমরা সকলে মিলে মাছের ভাজা খেয়েছি। এই সঙ্গে অন্ধকারে আমার ঠাকুমা একটা উজ্জ্বল আলো জেলে পাশে বসে বসে দুলে দুলে গীতা পড়। আমাদের বাড়ির প্রত্যেক সদস্যরাই গীতা শ্লোক মনোযোগ দিয়ে শুনত। তখন আমার বয়স কতই বা ওই ধরে রাখো 12 কি 13, আরও কম নয়। কিন্তু ওই বয়সেও আমার কিন্তু বেশ ভালো লাগতো শুনতে ভগবদ গীতার প্রতিটি অধ্যায়। তবে বলে রাখা ভালো, তখন কিছুই বুঝতাম না যে ঠাকুমা কি পড়ছে। এই বাড়িতে নিত্য গীতা পাঠ হয়। মহাত্মা সহ সেইখানে কখনোই অপশক্তি প্রবেশ করতেই পারে না। অনেক জায়গায় তো নারায়ণ শিলা গৃহ দেবতার আসনে প্রতিষ্ঠিত। একবার আমি একটা বাড়িতে কাজ করতে গিয়েছিলাম। আমাকে তারা পুজোর জন্যই বলেছিল যে ছোট্ট একটা পুজো যেন আমি করে দিই। বেশ বড় মানুষ তারা, বিশাল অট্টালিকা বলাই যায়।
দেখে তাক লেগে যায়। সম্পূর্ণ বনে দিয়ে আনার ছাপ স্পষ্ট। অনুভব করেছিলাম শালগ্রাম শিলার শক্তি। আমরা সাগ্রহের সাথেই প্রশ্ন করলাম, কেমন অনুভব করলেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই নিজের থেলো হুকোতে একটা দীর্ঘ টান দিয়ে তারপর আমাদের দিকে পূর্ণ দৃষ্টি মেলে বললেন, খুবই সূক্ষ্ম, তবে অনুভব করা যায়। ওই শক্তি বেষ্টন করে রেখেছিল সম্পূর্ণ ভিটেকে। ওই গৃহে প্রবেশের আগে আমার অনেক দিনের একটানা হাঁটার ক্লান্তি ও অনেক ধরনের অপশক্তির প্রভাব ছিল। যদিও সেই সব কাটিয়ে ফেলার আলাদাই প্রক্রিয়া আছে তন্ত্রের বুদ্ধি। আমাকে একটা ক্ষুদ্র ক্রিয়া করতে হয়েছিল, যেই কারণে আমার দেহ মনে ওইখানকার বিরুদ্ধ শক্তি প্রভাব ফেলেছিল। যাই হোক, ওই অপশক্তির প্রচণ্ডতা ঘাড়ে নিয়ে আমাকে তখনই যেতে হলো। ওই শক্তিকে দূর করার জন্য তখন সময় করে উঠতে পারিনি। তাই যখন ওই বাড়িতে প্রবেশ করি, তখন শুনলাম গোবিন্দের পুজো হচ্ছে, ঘণ্টাধ্বনির শব্দে সমগ্র স্থান মুখরিত হচ্ছে। আর সেই সাথেই আমার দেহ মন থেকে বেরিয়ে যাচ্ছে অপশক্তির প্রভাব। একটা অব্যক্ত আনন্দ অনুভব করছিলাম, এটা বলা বাহুল্য। বহুকাল ধরে একটা শক্তি ওই বাড়িটিকে আগলে রেখেছে। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। শৈশবের কথাই বলছিলাম। বৃষ্টির দিনে যখন রাতে ঘুমোতাম, তখন চোখের সামনে মেঘাচ্ছন্ন আকাশটার দিকে চেয়ে থাকতাম। কি যে মধুর অনুভূতি! বৃষ্টির গুঞ্জন আর সেই সাথেই নতুন জলের স্পর্শ পেয়ে ব্যাং গ্যাংয়ের গ্যাং আর ঝিঁঝির টানা ডাক শুনে যে ভালো আর লাগতো। এই কথাগুলো মনে হলে মনটা অদ্ভুত আনন্দে মেতে ওঠে। মেঘ কেটে গিয়ে সূর্য উঠত পূব দিকের, আর খোলা জানলার গড়াদের ফাঁক দিয়ে মুখে রোদের নরম ছটা পড়ত। আর সেই সাথেই ঘুম ভাঙত বর্ষা কোকিলের ডাকে। ওই শুনেই না কতদিন ঘুম ভেঙেছে আমার। সেই কথা আর বলার নয়। গ্রামের দিকে তখনকার দিনে একটা আমেজ ছিল, এটা সকালের দিকে একটা শান্তির বার্তা বহন করত। কই আর সেই সব! সকালেই উঠে চলে যেতাম আমি আর আমার বন্ধু মুকুন্দের কাছে। সে আমাকে এলেই বেশ খাতির যত্ন করত, আর আমাকে 2 মাটির ভাঁড় খেজুরের রস খাওয়া। না, কি সেই দিন ছিল! আর এখন আমি কলকাতার মতো গিঞ্জি পরিবেশে আছি। এইখানে থাকলে দম বন্ধ হয়ে আসে। খোলামেলা পরিবেশ আমাকে খুব টানে, জানো তো বিভূতি। এখন মনে হয় যদি আবার ফিরে যেতে পারতাম গ্রাম বাংলায়, তবেই মুক্তি, মুক্ত জীবনের স্বাদ আমি পেয়েছি, যেটা তোমরা পাওনি কখনো। তাই তোমরা বুঝবে না। বলেই তারানাথ হতাশাজনিত দীর্ঘশ্বাস ফেল। ওনার উজ্জ্বল চোখে আমার মনে হলো অন্য মনস্কতা বিরাজ করছে। উনি স্থিরভাবে বাইরে ঝুপসে অন্ধকারের দিকে চেয়েছিলেন। তবে এই ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। চারি অল্প পরেই এসে ট্রেতে করে চায়ের পেয়ালা আর ভালো করে মুড়ি মেখে দিয়ে গেল। আমি দেখলাম চারি হঠাৎ যেন মাথায় বড় হয়ে গেছে। আমি বললাম, কি রে মা চারি, তুই দেখছি অনেক বড় হয়ে গেছো, কেমন আছো? সে মৃদু হাসল, তারপর আমাকে বিনীতভাবে বলল, আমি ভালো আছি কাকাবাবু, আপনি ভালো আছেন? বলেই নত হয়ে আমাদের 3 জনকেই প্রণাম করল। তারানাথের ওই তন্ময় ভাব কেটে গিয়েছিল। সে একটু বিস্মিত হয়ে বলল, এ কি মা, তুমি আমাকে প্রণাম করছো কেন? চারি অনুযোগের সুরে ফের জানালো, ও মা, আপনি যে আমার গুরুজন, তাই আপনাকে প্রণাম করলাম। চারি ওই বৈঠকখানার ঘর থেকে চলে যেতেই কিশোরী বলল, ঠাকুর মশাই, আর যাই বলুন, খুব ভালো মানুষ করেছেন মেয়েকে। এই মেয়েই আপনার জীবন আলো করে আছে। এইখানে এলেই কিন্তু আমাদের মনটাও চারিকে দেখলেই কতকটা ভালো হয়ে যায়। সত্যি মেয়ে ভাগ্য আপনার খুবই ভালো। তারানাথ অল্প হাসলেন, তারপর বললেন, ওই যে বলেছিলাম, সব কিছুই মধুসুন্দরী দেবীর ইচ্ছা। তিনি ভিন্ন,
এই তারানাথের এত কিছু হতোই না। উনি আমাকে বলেছিলেন আমার অন্য ভাব হবে না কখনো। চারি ওনার শক্তির অংশ। চারি যতদিন আছে ততদিন আমার কোনো দুশ্চিন্তা নেই। ওর কল্যাণকর সান্নিধ্যে আমি বেশ ভালোই ব্যবসাপত্র চালিয়ে নিতে পারবো। তা সে কথা বাদ দাও, কই হে এলে যখন তখন আমার পাসিং শোটা কই? কিশোরীর পকেট থেকে ওটা বের করে দিল। তারানাথ প্রথমেই ওটা একটা ধরিয়ে ফেললেন, পাশে রাখলেন এবং চা খেতে শুরু করলেন। কিশোরীকে দেখি সে আমার পানে ইঙ্গিতপূর্ণ চাহনি দিয়ে চেয়ে রয়েছে। আমি বুঝলাম আর ভনিতা করে সময় নষ্ট করতে তার আর ইচ্ছে করছে না, তাই আমি প্রসঙ্গ পারলাম। বললাম, বলছি ঠাকুর মশাই, এই ঘোর বাদলায় একটা গল্প হবে না তাই কি কখনো হয়? শুরু করুন না আপনার একটা জীবনের গল্প, শুনি একটু। মন বলছে মন্দ লাগবে না। কি ধরনের গল্পে তোমাদের আগ্রহ শুনি? অনেক তো আসো, তাই এবার তোমরা বলো। জীবনে তো অনেক অভিজ্ঞতাই হয়েছে, বলো দেখি। আপনি যাই শোনান মন্দ লাগে না, কিন্তু বৃষ্টি সংক্রান্ত কিছু বলুন। আপনার বৃষ্টির দিনের অভিজ্ঞতা, যখন আপনি বাদলার মধ্যে ভীতিপ্রদ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এই রকম কিছু একটা বলুন। তারানাথ শুরু করলো। তখন আর গৃহের মধ্যে কিছুতেই মন টেকে না। আমার ভবঘুরে জীবন শুরু হয়ে গেছে। বর্ষার আগে এসে বাড়িতে দিন 15 থাকার পর মনে হতে লাগলো যে আর কেন এইবার আমার বাড়ির সাধন পথে অগ্রসর হওয়া উচিত। তখন আমার জীবনে একচেটিয়া কিছুই সাধনা নেই, তখন এইভাবেই চলুক। গৃহে বসে থাকে শুধু একঘেয়েমি দিন কাটিয়ে দেওয়াটা নিজের জন্য ক্ষতি বড়। বাড়িতে মা আমাকে কিছুতেই ছাড়তে চান না। উনি কেঁদে কেটে আমাকে অনেক বললেন না যাওয়ার জন্য, আর কিছুদিন যেন আমি থেকে যাই, কিন্তু আমার সিদ্ধান্ত থেকে আমাকে টলাতে পারলেন। অগত্যা পরের দিন ভোর দেখেই আমি বেরিয়ে পড়লাম। পোটলার মধ্যে কিছু মুড়ি আর কয়েক খণ্ড গুড় রাখা থই সম্বল করে আমি অজানার পথে পা রাখলাম। মাইলের পর মাইল হেঁটেই যাই, কিন্তু একটিও লোক বসতি পড়ে না। কিন্তু ক্রমাগত হাঁটার পর আমি যখন দেখলাম যে আকাশ ভারী হয়ে এসেছে, তখন প্রমাদ গুনলাম, কারণ আমার কাছে তখন আশ্রয় নেই। জনবসতিবিহীন একটা শুনশান স্থান, ইতিউতির শুধুই বনজ অঞ্চল স্থানটিকে ঘিরে রেখেছে। ওই দেখে আমি আর কিছুটা এগিয়ে গেছি। কই এলাম সেটাও জানি না। প্রবল বর্ষা হবে শুনে আমি তখন আশ্রয় প্রত্যাশী হয়ে ওইভাবেই এগোচ্ছি, আর দেখছি একটা ভাঙা মন্দির অব্দি নেই যেখানে বৃষ্টির সময়টুকু আস্থানা গ্রহণ করবে। বৃষ্টি নেমে গেল ঝমঝম করে। গায়ের আলপথ ধরে এগোচ্ছি, আর সেই জলে কাক ভেজা হয়ে সর্বশেষে দেখি যে একটা কুঁড়ে ঘর, সেইখানে দাঁড়িয়ে আছে একজন বিধবা স্ত্রীলোক। আমি আশান্বিত হয়ে ওই দিক পানেই এগিয়ে গেলাম। বিধবার ওই কুটিরটা খুবই ছোট্ট, কিন্তু এমন বাদলার দিনে আমি অগত্যাই ওখানে থাকার জন্য বাধ্য হলাম। আমি যতই এগোই ততই আমার মনের মধ্যে একটা অশুভ প্রভাব বিস্তার করতে শুরু করে। তোমরা তো জানো আমি আগাম সব পরিস্থিতির ভালো মন্দ বিচার করতে সক্ষম। আমার বারংবার মনে হচ্ছিল যে ওইখানে গিয়ে এমন কিছু আমার সঙ্গে ঘটবে যেটা সম্বন্ধে আমার আগাম সতর্ক হওয়া প্রয়োজন। আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে বেশ ভালো করে নিজেকে বেঁধে নিলাম, যাতে কেউই আমার ক্ষতি না পারে। তারপর মনে মনে ইষ্ট নাম স্মরণ করতে করতে এগোচ্ছি। দেখি উনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মধ্যে দেখার মতো কিন্তু তেমন কিছুই ছিল না। যুবা বয়সে ভব ঘুরে আমি শুধু পরে আছি একটা গদ্যের একটা পাঞ্জাবি আর ধুতি। আমাদের গাঁয়ের বটতলার সাধু আমাকে মাধব ঘোষের বাড়িতে দেখা করার সময় একটা মন্ত্রপুত মালা দিয়েছিলেন। ওইটা ছিল আমার রক্ষা কবচ। আমাকে দেখে ওই বৃদ্ধা বলল, কে কে রে তুই? এমন ঘুটঘুটে অন্ধকারে এখানে কি করছিস? আমি বললাম, আমি একজন পথিক, ইতিউতি ঘুরে বেড়াই। আজকের দিনের জন্য আশ্রয় প্রার্থী।
আমাকে একটু থাকতে দেবেন? ওই বৃদ্ধা আমাকে দেখলো আপাদমস্ত, তারপর আমাকে স্পর্শ করতে গিয়ে 2 পা সরে গেল। বলাই বাহুল্য তখন পেছন থেকে বজ্রপাতের ধ্বনি শুনতে পেয়ে দেখে নিলাম যতক্ষণ অবধি আলোর ছটা অবশিষ্ট ছিল। তিনি আমার পানে খুব সন্নিগ্ধভাবে তাকিয়ে উষ্মা সহকারে বলল, কে কে আছে রে তোর সাথে? আমি অজানার ছদ্ম ভান করে পিছু ফিরে বললাম, কই, আমি তো এইখানে একাই। আমার সাথে তো কেউ নেই। আমি তো একলা মানুষ, আমার সাথে আবার কেই বা থাকবে? ওই বৃদ্ধা আর কিছুই বললেন না। ভেতর থেকে কিন্তু অদ্ভুত এক প্রকারের পোড়া পোড়া গন্ধ নাকে আসছিল। ওই গন্ধ আমার মনে আর এক সন্দেহের উদয় করেছিল। আদেও এইখানে কোনো মানুষ থাকে নাকি? আর এই শুনশান চত্বরে এই বৃদ্ধাই বা একাকী কি করছে? আশেপাশে যখন লোকবসতি নেই, তখন এইখানে থেকে ওনার কিসে সুবিধা হবে সেইটা ভেবে পেলাম না। উনি আমাকে একটা ঘর দেখিয়ে, কিন্তু সমস্যা উপস্থিত হলো মাঝরাতে। ওই ধান পরিহিত স্ত্রীলোকটি আমাকে বলে দিয়েছিলেন যে, দেখো বাছা, আমার এইখানে এসেছ, আমি কিন্তু কিছুই খেতে দিতে পারবো না। শুধু আশ্রয় দিচ্ছি। ওই পাশের একটা চৌখুপি ঘরের মধ্যে থাকতে হবে। আর হ্যাঁ, রাতের দিকে দরজা খুলে শোবে। আমার মাথায় ঢুকলো না যে দরজা খুলে রাখা কিসের প্রয়োজনীয়তা আছে। আমি প্রশ্ন করতেই যাচ্ছিলাম, কিন্তু ওই সময় উনি ওইখান থেকে চলে গেলেন। পিল সুজের ওপর জ্বলছিল একটা তেলের প্রদীপ। ওই প্রদীপের আলোয় আমার ঘরটা মৃদু আলোকিত হচ্ছিল, আর খোলা দরজার বাইরে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। যেই ঘরের মধ্যে আমার থাকাটা বরাদ্দ হয়েছে, সেইখানে আসবাবপত্রের তেমন কিছু বিশেষত্ব নেই। ধুলি ধূসরিত ঘরের মধ্যে একটা ছিটে যাওয়া মাদুর। এমন মাদুর আমি শ্মশানে দেখেছি, বিশেষত মরার সঙ্গেই এগুলো আসে। ডোমরা ও কিছু কিছু তন্ত্র সাধকেরা এগুলো ব্যবহার করে। বলছেন কি ঠাকুরমশাই? মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিস নিয়ে কি করে তন্ত্রসাধকরা? তারানাথ অল্প হাসল। কিছুক্ষণ পরেই ওই হাসির ভাব মুখ থেকে সম্পূর্ণ মিলিয়ে গেল। দেখলাম যে ওনার মুখ জুড়ে আধার ঘনিয়ে এসেছে যেন। উনি ভীতিপ্রদ কণ্ঠ করে বললেন, সে আর বলছি কি, শ্মশানের ওই তান্ত্রিক কাপালিকরা মৃত ব্যক্তির জিনিস নিয়ে অনেক অসাধ্য সাধন করতে পারে। আসবে অন্যদিন শুনিয়ে দেব। এখন যেই কথাটা বলছি শুনে রাখো। আমি কিন্তু ওই স্বল্প পরিসর যুক্ত ঘরের মধ্যে নিশ্চিন্তে থাকতে পারলাম না। বৃষ্টি যেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ওই দিনে নাগাড়ে হবে। দেখলাম আমি রাতের গভীরতা বৃদ্ধি যতই পাচ্ছিল, ততই যেন আমার মনের মধ্যে চাঞ্চল্যতা শুরু হয়ে গিয়েছিল। আমি বুদ্ধি করে আমাকে ঘরে গিয়ে একটা জলের কুণ্ডি নির্মাণ করে ফেললাম। তারপর অল্প অল্প করে ওই জল নিজের সর্বাঙ্গে ছিটিয়ে দিয়ে একটা বিশেষ মন্ত্র আওড়ালাম। প্রদীপের তেল প্রায় শেষের দিকে। আমি ওই দিকে শঙ্কার চোখে তাকিয়ে আছি। ওইটুকু আলোই যেন আমার ওই বিপদের দিনে আশা ভরসা। বিপদ কেন বলছেন? একটু আগে যে আপনি বললেন যে একজন বৃদ্ধার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তবে? ওটা কোনো মানুষ ছিল না বিভূতি, সাক্ষাৎ অপদেবতা। নইলে ওই রকম নির্জন পরিবেশে কেন থাকে? এই রকম কিছু কিছু প্রাণী আছে যারা নিজেরা নিজেদের হত্যা করে, তার নিষ্প্রাণ শরীরের ভিতর আশ্রয় গ্রহণ করে। আমার ওই আধার ঘেরা দুর্যোগপূর্ণ রাতে মনে হয়েছিল এই কথা। অল্পক্ষণ পরেই দমকা বাতাসের ঝাপটা জাগার পর পিলচুচের আলোটা নিভে গেল, আর বাকি অন্ধকার যেন সাপদের মতোই আমার ঘরের ভিতর ঝাঁপিয়ে পড়ল। সেই সঙ্গে কি নিস্তব্ধতা বিরাজ করছে।
আর এমন সময় বাইরে থেকে গিয়ে বয়স্ক হাসির রেশ শুনে আমার মেরুদণ্ড থেকে হিম শীতল প্রবাহ নেমে গেল। কিন্তু মনের মধ্যে অসীম সাহসিকতা সঞ্চার করে একে একে আমি নিজের সম্মুখে উপস্থিত ওই বিপদকে কাটিয়ে যাব এমন প্রতিজ্ঞা করলাম। অনেকক্ষণ কেটে গেল, কোনো সারা শব্দ নেই। ওই নির্বান্ধব পুরীতে তখন সম্পূর্ণ আমি একা। কতই না শ্মশানের মশানের রাতের পর রাত কাটিয়েছি, কিন্তু কই এমন অতীত হয়নি। মনে মনে ভাবছি যে কি করা দরকার। এই সময় এই স্থান থেকে চম্পট দিই, কিন্তু আমার সামনের পথ রোধ করে দাঁড়ালো সন্ধ্যার সময় দেখা ওই বৃদ্ধা। কিন্তু তখন তার সম্পূর্ণ অনুরূপ। রাতের দিকে একদম নিকষ কালো অন্ধকার ছিল না। গায়ের ছেলে হওয়ার সুবাদে আমি অন্ধকারেও দেখতে পেলাম পরিষ্কার। তখন দেখি যে ওই বৃদ্ধার স্থানে স্থানে পুড়ে গেছে। ওই দেহের মধ্যে প্রাণ বন্ধটা নেই। সে আমার দিকে দুই হাত প্রসারিত করে এগিয়ে আস্তে আস্তে কান্নার স্বরে বলল, আমাকে উদ্ধার কর, আমার রক্ত চাই। আমি ভয়ে দিশাহারা হয়ে ওইখান থেকে দিক দিশাহীন ভাবে যেই দিকে দু চোখ যায় সেই দিকেই পালিয়ে গেলাম। দৌড়চ্ছি, আর প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল যেন আমার দিকে সে ধাওয়া করে আসছে। জ্যোতিষী মশাই, আপনি পালাতে গেলেন কেন শুনি? ওই অপদেবতাকে ঠেকাবার শক্তি আপনার ছিল না বুঝি? ঠকাবো কি গো, আমার নিজের তখন দীক্ষাই হয়নি। আর যখনকার কথা বলছি তখন বয়স আমার সদ্য 24 পার করেছি। তখন আমার চলার পথে আমার আরো বৈষ্টই ভরসা। যেটা বলেছিলাম ওই শুনে আমি তো ওইখান থেকে পালিয়ে গেলাম, কিন্তু মনের মধ্যে ভয়টা জেগে রইল। আর শুনশান বৃষ্টি স্নাত পথের ওপর দিয়ে দৌড়তে দৌড়তে আমি হোঁচট খেয়ে ধান ক্ষেতের ওপর জমা জলে পড়ে গিয়েছি। পায়ের মধ্যে সেই সঙ্গে লেগেছে, মাথা অব্দি দারুণ যন্ত্রণায় ঝনঝন করছে। আর শুনছিলাম ওই কান্নার শব্দ, ওই একই বিলাপ ধ্বনি। আমাকে উদ্ধার কর, আমার রক্ত চাই। পরদিন সকালে যখন আমার অজ্ঞানতা দূর হলো, চৈতন্য ফিরে এলো, তখন দেখি আমি শুয়ে আছি একটা ঘরের ভেতর। আর মাথার ওপর পাখা দিয়ে বাতাস করছে একজন মাঝ বয়সী শ্যামলা ব্যক্তি। বলাই বাহুল্য, ওনার ওই উদ্বিগ্ন দৃষ্টিতে ভয় সুপ্ত অবস্থায় ছিল। উনি আমাকে চোখ মেলতে দেখে বললেন, এই যে বাবা ঠাকুর, আপনি কেমন বোধ করছেন এখন? এই নিন, জল সেবন করুন। আমি জল খেয়ে অনেকটাই সুস্থ বোধ করলাম। তারপর ওর মুখ থেকে যা শুনলাম তাতে আমার বোধ বুদ্ধি সবকিছু ক্ষণিকের জন্য লোপ পাওয়ার মতোই অবস্থা হলো। উনি বললেন, আমি নিত্য সকাল সন্ধে ওই নদীর ধারে নাইতে যাই। ওই নদীতে যাইবার পথেই এই ধানের ক্ষেত। এইখানে আমার ধানের আবাদ হয়। সেইখানে দেখলাম আপনাকে মুখ থুবড়ে পড়ে থাকতে। এই দেখে আমার মনে হলো আপনি বুঝি মরেই গেছেন। তাই কয়েকজনকে নিয়ে আপনাকে বাড়িতে নিয়ে গেলাম। আপনাকে দেখে যখন মনে হলো নিঃশ্বাস পড়ছে, তখন আমাদের ধরে প্রাণ এলো। প্রায় 2 ঘন্টা 2-এর সেবার পর আপনি সুস্থ হলেন। আমার মনে তখন প্রশ্ন খেলে বেড়াচ্ছে যে ওইখানে ওই কুটিরটা কার ছিল। আগের রাতের সমস্ত কথাটা মনে পড়ে গেল। ওনাকে বলায় উনি বললেন, অনেক আগে ওইখানে একজন সর্বহারা স্ত্রী লোক থাকতো। তার কি কারণে সমস্ত সংসার উজাড় হয়ে গিয়েছিল। ওইখানেই সেই বৃদ্ধা অনেক কষ্টে একটা আস্তানা গড়ে নিয়ে সেখানে থাকতে শুরু করে। কিন্তু বিধিবাম, নির্জন বাসের ওই সুখ তার কপালে সয়নি। এমনই বর্ষার দিনে ওই সমস্ত বাড়িটার ওপর বাজ এসে পড়ে, ফলে তিনি বাঁচেননি। কিন্তু না মরে গিয়েও
তার সদ্গতি হয়নি। অনেক মানুষ তার শিকার হয়েছে। আমি নাকি বামুনের সন্তান, আর ঈশ্বরের অগাধ আশীর্বাদ থাকার ফলে আমার প্রাণ রক্ষা হয়ে গেছে। বলেই তিনি কিন্তু ইষ্টকে স্মরণ করলেন। তারানাথ বলা শেষ করে উঠে দাঁড়ালেন। বৃষ্টির বেগ তখন অল্প ধরে এসেছে, কিন্তু তখনও অন্ধকার ভাবটা পুরোপুরি কাটেনি। আমরা উভয়ই ওই সত্যি অভিজ্ঞতার কাহিনী শুনে বিদায় নিয়ে নিজের বাড়ির পথে চললাম। আপনারা এতক্ষণ শুনছিলেন ভৌতিক ঠেক ইউটিউব চ্যানেলে প্রখ্যাত লেখক অনীক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও প্রেতের খিদে গল্পটি। আজকের গল্পে বিভূতির চরিত্রে অভিনয় করেছেন শুভ, কিশোরীর চরিত্রে নিগম, চাঁড়ির চরিত্রে মৌমিতা, বৃদ্ধার চরিত্রে বর্ণালী, তারানাথের চরিত্রে সৌরভ, স্থানীয় ব্যক্তির চরিত্রে তমাল এবং গল্পের সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আজকের মতন তবে এইটুকুই। আবার গল্পের ঠেক নিয়ে উপস্থিত হবে নতুন ভিন্ন স্বাদের ও রোমাঞ্চকর কোনো গল্প, ঠিক মঙ্গলবার রাত 8টায়। গল্পটি শুনে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এছাড়াও যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমাদের কাহিনীগুলিকে শুনতে থাকুন আর এই কাহিনীগুলিকে পৌঁছে দিন আপনার পছন্দের মানুষের কাছে। সকলকে জানাই শুভ রাত্রি। এইখানেই প্রতি মঙ্গলবার ভূতের আড্ডা বসে।